নমস্কার বন্ধুরা, চারদিকে হইচই পড়েছে স্যালাইন কাণ্ড নিয়ে। একটা কথা আমি বলতে চাই, এই স্যালাইন কাণ্ড কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এই কাণ্ড সমস্ত জায়গায় সমস্ত দেশে ঘটে, বড় বড় সেন্টারে ঘটে। তফাৎ এটাই, অন্য জায়গায় ঘটলে সেটা ইনভেস্টিগেশন হয়, কেন হলো, কী করে হলো, ভালোভাবে অটোপসি করে তার ডায়াগনোসিস হয় যাতে ভবিষ্যতে না হয়। আর আমাদের দেশে যেটা হয় যে সেটাকে চাপা দিয়ে কোনোভাবে একটা ম্যানেজ করে একটা ডেথ সার্টিফিকেট লিখে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়, যাতে পুড়িয়ে দেওয়া হয় বা করে দেওয়া হয়, যে এভিডেন্স ডিস্ট্রাকশন যেটাকে বলে, কোনো কোয়ারি যেন না হয়। আর এখান থেকে আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটি কোনো শিক্ষা পায় না। তো এর ফলে কি হয়, এর ফলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে যতক্ষণ না এই ধরনের একটা অগ্নিস্ফুলিঙ্গ হয়। বড় সড়ো ঘটনা একটা বড় আকারে ধারণ না করলে আমাদের বোধগম্য হয় না। এই ধরনের ঘটনা অনেক বড় সেন্টারে কিন্তু ঘটলেই সেটা ফুল ইনভেস্টিগেশন হয়। আমার সেরকম একটা ভিডিও ফাইল আছে, ভাগ্যক্রমে পেয়েছি, খুবই ভয়ানক ছিল সে রিপোর্ট। পেশেন্ট 3-4 ঘন্টার মধ্যে মারা গিয়েছিল, তার কিন্তু এরকমই একটি স্যালাইন ট্রান্সফিউজ করা হয়েছিল। ব্লাড ট্রান্সফিউশন বা অর্গান ডোনেশান এইসব ক্ষেত্রে কিন্তু এইগুলো আরও ভয়ানক হয়। তো আমার যেটা বলার যে আমাদের দেখুন, বেশিরভাগ মেডিকেল সেন্টারে কোয়ালিফাইড ডাক্তার থাকে, কিন্তু অনেক জায়গাতে, কলকাতাতেও অলিতে গলিতে, কেন বড় রাজপথের ধারেও অনেক বড় বড় নার্সিংহোম দেখেছি, সেখানে কিন্তু মানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, বায়োকেমিক বা অন্য টেকনিক্যাল স্টাফ তারা কিন্তু আরএমও হিসেবে কাজ করে। আর যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু তাদের নাম আসে না, সেগুলো নানাভাবে ম্যানেজ করে দেয়া হয়। আর এগুলো থেকে আমরা কেন শিক্ষা পাই না, কারণ এগুলো এই অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, এই স্ট্রোক, কিডনি ফেলিওর, এইসব নানা ডিআইসি, এইসব নানা রকম সেপসিস, সেপ্টিসেমিয়া, যেগুলো ব্রড স্পেকট্রাম টার্ম, একটা মানে ব্ল্যাঙ্কেট টার্ম, যেগুলো দিয়ে ডেথ সার্টিফিকেট কোনোভাবে দিয়ে ছেড়ে দেওয়া হয় পেশেন্টকে, পার্টিকে ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়ে। অ্যাকচুয়াল মেডিকেল এডুকেশন কিন্তু সেটা না। এই যে কেসটা হলো, এটা পুরো ইনভেস্টিগেট করতে হয় যাতে ভবিষ্যতে জানা যায়। আমার এরকম একটি ঘটনার ভিডিও আছে, আপনাদের আমি সেটা শেয়ার করতে চাই। এক্ষেত্রে কি হয়েছিল, পেশেন্টকে এরকম স্যালাইন দেওয়ার সাথে সাথে প্রচণ্ড ভয়ঙ্কর কাঁপুনি শুরু হয় এবং তার কিন্তু কিছুক্ষণ পরেই চোখ, নাক, মুখ থেকে ব্লাড বেরোতে শুরু করে। ফিমেল পেশেন্ট ছিল সেটিও, এবং 2 থেকে 3 ঘন্টার মধ্যে অনেক কিছু করে, অনেক হাই প্রোফাইল পেশেন্ট ছিল, তারপরে কিন্তু পেশেন্ট মারা যায়। এবং আমার কাছে এই পেশেন্টের কিন্তু ব্লাড স্যাম্পেল এসেছিল। আর সেটা সম্ভবত সব কেসেই হয় যেখানে পেশেন্ট খুব তাড়াতাড়ি মারা যায়। অনেকে বলেন যে সেপসিস হয়েছে, সেপ্টিসেমিয়া হয়েছে, ওই বাইরের ওতে জীবাণু ছিল, মাইক্রো অর্গানিজম, সেটা ডাইরেক্ট চলে গিয়ে খুব তাড়াতাড়ি ইনফেকশান হয়ে গেছে। এগুলো কিন্তু না। কী হয়, বাইরের যে কোনো ফরেন বডি ওই স্যালাইনে বা ব্লাড যে কোনো প্যাকেট, তার কোনোভাবে হয়তো সেটা রাপচার হয়ে গিয়েছে বা কন্টামিনেটেড হয়ে গিয়েছে। ওতে আপনার যেসব ফরেন বডি পার্টিকেল থাকে সেগুলো যদি বডিতে ঢোকে, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, হোয়াট এভার, এবং ডাস্ট পার্টিকেল পর্যন্ত, সেটা ইনফেক্টিভ হোক আর নন ইনফেক্টিভ হোক, অনেক অর্গানিজম আছে আমাদের চারদিকে, হাওয়ায় বাতাসে তো লক্ষ লক্ষ অর্গানিজম আছে, সবাই আমাদের ইনফেকশন করে না, বেশিরভাগই আমাদের বন্ধু। তারাও কিন্তু এই সময় প্যাথোজেনিক হয়ে ওঠে। কেন হয়ে ওঠে? তখন এটা কিন্তু ইনফেকশন করার সময় দেয় না। ওটা কি হয়, ব্লাডে ঢুকে ফরেন বডি হিসেবে কাজ করে, ওকে সারাউন্ড করে, ওকে ঘিরে ধরে ব্লাড সেলগুলো ক্লট করতে থাকে। আপনাদের খুব সুন্দর একটা ভিডিও দেখাবো, যদিও এটা খুব মর্মান্তিক ঘটনা, কিন্তু ভিডিও হিসেবে সুন্দর। এই যে ব্লাড সার্কুলেট করছিল, সাথে সাথে ওই ব্লাড সেলগুলো কিন্তু এক জায়গায় গিয়ে ভিড়ে তরি ভেড়া ঠেকার মতো, সমস্ত আরবিসিগুলো গিয়ে এক জায়গায় জমছে। এর ফলে কি হয় যে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে কোয়াগুলেশন শুরু হয়ে যায় ইনস্ট্যান্ট। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কোয়াগুলেশন শুরু হয়ে যায়। কোনো ইনফেকশান নয়, ইনফেকশান হতে 3 দিন লাগতো। 3 থেকে 4 মিনিটের মধ্যে বডিতে এখানে সেখানে ব্লাড কোয়াগুলেটস করা শুরু করে। ও জানে না ফাঙ্গাস, ব্যাকটেরিয়া কিছু যায় আসে না, ধুলো বালি কিছু, ফরেন পার্টিকেল পেয়েছে, একটা
মানে খড়কুটোর মতো আঁকড়ে ধরার মতো এইসব আরবিসিগুলো তখন ওকে আঁকড়ে ধরে, আর সব এক জায়গায় প্লেটলেট সব এক জায়গায় দলা পাকিয়ে ক্লট হতে শুরু করে। এটাকে বলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। যেখানে সেখানে বডির পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত যত ব্লাড ভেসেল আছে সবের মধ্যে এই ঘটনাটা ঘটে। এর ফলে কি হয়, সবার আগে যেটা হয় কিডনিতে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয়, মানে ডিআইসি সবচেয়ে বড় সিমটম পাওয়া যায়। চোখে মুখে যে কোনো জায়গায় ব্লিডিং হতে শুরু করে এবং শেষে হার্টটা কিন্তু ওটার মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে যায়, কারণ ওই ক্লটগুলো গিয়ে হার্টের ভেসেলে গিয়ে পেশেন্ট মারা যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে। আমার মনে হয় এই ধরনের ঘটনাই এটা ঘটেছে, কারণ ইনফেকশনে কিন্তু কোনো টাইম নেই। অনেকে ভাবছেন ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন না, ইনফেকশন হলে অনেক টাইম দিত, এগুলো ইনফেকশনের জন্য এই ঘটনা ঘটে না। আর এই ঘটনা ঘটলে সবার আগে উচিত প্যাথোলজিস্টদের ডেকে এইসব পেশেন্টের অটোপসি করে ভালোভাবে ডায়াগনোসিস করা, যাতে ভবিষ্যতে কী ঘটনা ঘটছে সেটা তো জানার দরকার। শুধু বলে দিলে হবে না যে ইনফেকশন হয়ে গেছে, সেপ্টিসেমিয়া হয়ে গেছে, ডিআইসি হয়ে গেছে, এরকম হয় না। কিডনি ইঞ্জুরি হয়ে গেছে, লিভার ফেল করে গেছে, ব্লিডিং হয়ে গেছে ভেতরে, কেন হয়েছে সেটা জানতে হবে। এটাই এই ক্ষেত্রে আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যে এর মধ্যে অনেক বড় বড় ফাঙ্গাস ইনক্লুডিং স্পোর, সেগুলো দেখবেন লম্বা লম্বা সাপের মতো একদম থোকা হয়ে জমে আছে ব্লাডের মধ্যে, আর তাকে ঘিরে আরবিসিগুলো জমাট বাঁধছে যেখানে সেখানে। প্রথম 2-3 মিনিট দেখবেন যে ব্লাডটা ফ্লো করছে, তারপরে ব্লাডটা ক্লট করে এক জায়গায় স্থবির হয়ে গেছে, একদম স্টপ। আর এই যখনই ব্লাডটা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ভেসেলের মধ্যে যখন ব্লাডটা স্টপ হয়ে যাচ্ছে, পেশেন্ট তো মারা যাবে, ও আর পাম্প করতে পারবে না, হার্টের সেই নেই, আর এত বেশি প্রেসার হয়ে যাবে ভেতরে, ক্লট সব জায়গায় ক্লট হয়ে গেছে, সারা বডি যেখানে সেখানে ক্লট হয়ে গেছে, আরবিসিগুলো আলাদা হয়ে গেছে আর প্লাজমাটা আলাদা হয়ে গেছে, একটা ভয়ঙ্কর সিচুয়েশন। সো এইসব পেশেন্ট কখনোই বাঁচে না, যত ট্রিটমেন্ট হোক। হ্যাঁ, যদি ইনফেকশান হওয়ার চান্স দেয়, টাইম দেয়, এটাকে যদি কন্ট্রোল করা যায় কোনোভাবে, এই কোয়াগুলেশনটা, অনেক জীবাণুই আছে যেগুলো অ্যান্টিবায়োটিকে ছাড়া দেবে, তখন 3-4 দিন যদি কেটে যায় পেশেন্টটা কিন্তু সুস্থ হয়ে যেতে পারে, তখন অ্যান্টিবায়োটিক কাজ করার সময় পাবে। তার আগে তো কোনো ব্যাপার নেই, ও তো ক্লট করে সারা শরীর একদম রক্তকে জল করে দিয়েছে। আপনারা ভিডিও দেখুন, আপনারা শিউরে উঠবেন। ধন্যবাদ।